না তুমি সকাল সকালে ঘুমিয়ে পড়েছিলে। তখনই বোগাম রুমে এসে সবাইকে শুভ সকাল জানিয়ে কেকের ক্রিম এনে তের মুখে লাগিয়ে দিয়েছে। এই বোগাম, তোমার সাহস কি করে হয় আমাকে জ্বালাতন করার? আমি শুধু পরীক্ষা করছিলাম যে তোমার ঘুম ভেঙেছে কিনা। যাই হোক, তুমি কি সত্যি জানো না আজকে ক্রিসমাস? আমি এখন আসি, আমার এক জায়গায় যেতে হবে। আপনাদের সাথে পরে দেখা হবে, বাই। যেহেতু আজকে ছুটির দিন তাই তারা ক্যাম্পের বাইরে যেতে পারবে। আর বোগাম ছাড়া কেউ জানে না তে কোথায় যাচ্ছে। বোগাম তের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আরে ক্যাপ্টেন আসার সময় এখনো ঘোষণা করা হয়নি। আমি জানি, আর আমি তার জন্য বন্দরে গিয়ে ওয়েট করব। ইতিমধ্যে তুষারপাত হচ্ছে, তবু তে জাঙ্কুকের জন্য বন্দরে যাচ্ছে। বেশ কিছুটা দূরে গিয়ে বোগামের উদ্দেশ্যে তে বলল, আরে আমি ঠিক আছি, তুমি আমার জন্য চিন্তা করো না। তে আসলে একটা আশ্চর্যকর মানুষ। আমি তো বুঝতেই পারিনি আজ ক্রিসমাস। আমি এতটা বিভ্রান্ত ছিলাম। আমি ভাবছি ইয়ঙ্গি ভাইয়া আর জেনি কি করছে। তারা কি ভালো মতো নিরাপদে পৌঁছেছে? তারা কি ক্রিসমাস উদযাপন করতে পারছে? আমি ইতিমধ্যে তাদের অনেক বেশি মিস করছি। তবে এটাই ভালো হয়েছে, কারণ আমি মাকে কথা দিয়েছি যে আমি তাদের ভালো রাখবো। আর আমি আশা করব তারা সেখানে গিয়ে অনেকটা ভালো থাকবে। আজকে সত্যিই অনেকটা ঠান্ডা পড়েছে। আমি আশা করব জাঙ্কুক নিরাপদে ফিরে আসবে। বেশ সকাল 9টায় বন্দরে পৌঁছেছে। অতিরিক্ত ঠান্ডা আর তুষারপাতের কারণে সূর্য দেখা যাচ্ছে না। এখানে অপেক্ষা করেই চলেছে। ইতিমধ্যে 12টা বেজে গেছে, এখনো আমেরিকার জাহাজ আসেনি। বন্দরে আজ মানুষ বেশি নেই, কারণ আজকে জাহাজ বেশি আসবে না, যেহেতু আজকে ছুটির দিন। তে অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছে। তে এখানে একটা দোকান থেকে কিছু কিনে খেলো, কিন্তু সে বাড়ি যাবে না। সে এখানেই অপেক্ষা করবে যতক্ষণ না জাঙ্কুক আসে। জাঙ্কুক আসার খুশিতে তে তো লাফালাফি করছিল এবং আশেপাশের মানুষ তের দিকে তাকিয়েছিল। সবাই হয়তো ভাবছিল তে পাগল হয়ে গেছে। তে মানুষকে তার দিকে তাকিয়ে থাকা থেকে নিজে ভাবছে সে হয়তো 1894 সালের একজন অদ্ভুত প্রাণী। তে নিজে নিজেই হাসছিল, কারণ তে আজকে অনেক খুশি জাঙ্কুক আসবে বলে। বিকাল 3টা বেজে গেছে, তবে এখনো আমেরিকার জাহাজ আসেনি। তে জাঙ্কুকের জন্য বানানো রুমালটা বের করলো। তে রুমালের দিকে তাকিয়ে হাসছিল, কারণ সে এটা অনেক কষ্টে বানিয়েছে। তে আগে কখনোই এত পরিশ্রম করে কিছু বানায়নি। তে অতীতে এসে অনেকটা বদলে গিয়েছে, আর এটাতে জাঙ্কুকও সাহায্য করেছে ওকে। তে এখানে একটা বেঞ্চের উপরে বসেছিল এবং গলায় সেই নেকলেসটা, কারণ জাঙ্কুক না থাকায় এই নেকলেসটা তার অনেক মূল্যবান জিনিস। জাঙ্কুক, আমি তোমার জন্য ওয়েট করছি, তুমি কখন আসবে? তে আর স্থির হয়ে থাকতে পারছে না। তে তো ধৈর্য হারিয়ে ফেলেছে, তবে তে আরো অপেক্ষা করতে রাজি আছে। তে এখানে প্রায় ঘুমিয়ে পড়েছিল। এখানে এখন তেমন কোনো মানুষ নেই। রাত 9টা বাজে এবং তার কানে বেজে উঠলো একটা আমেরিকান জাহাজ আসছে। তে তাড়াহুড়ো করে বন্দরের কিনারায় গেল এবং এখানে কিছু মানুষ ছিল যারা তাদের নিজের মানুষের জন্য ওয়েট করছিল। তে দূরে থেকে জাহাজটি দেখতে পেয়েছে এবং তে তো আরো বেশি উত্তেজিত হয়ে পড়েছিল। একে একে সবাই জাহাজ থেকে নেমে আসতে লাগলো। তের মন খারাপ হয়ে গেল যখন দেখলো জাহাজটির ভিতর থেকে জাঙ্কুক বা লিসা কেউ আসছে না। তাহলে কি তারা জাহাজ মিস করেছে? মনে হয় আমেরিকা থেকে আরেকটা জাহাজ আসবে। আমি আশা হারাবো না। সে আমাকে কথা দিয়েছে সে আসবে, তাকে আসতেই হবে। তে আবারও সেই বেঞ্চে বসলো আর অপেক্ষা করতে লাগলো। জায়গাটা আরো ঠান্ডা হতে লাগলো। তে ঠান্ডাতে পুরো কাঁপছিল, তারপরেও অপেক্ষা করছিল। রাত 11টা বাজে। তে বেঞ্চের উপরে ঘুমিয়ে পড়েছে। সেখানে আশেপাশে কোনো মানুষই ছিল না। তে জানতো না যে বোগাম তার পিছনে পিছনে এসেছিল যেন তার কোনো ক্ষতি না হয়। এতক্ষণ বোগাম তের সামনে আসেনি, এখন বোগাম তের সামনে এসেছে, কারণ তের এখন বাড়ি যাওয়ার সময়। চলো এখন বাড়িতে যাই। আসলে তে তো ঘুমিয়ে পড়েছিল, ও তো বোগামের কথা শুনতেই পারছে না। তে চলো বাড়িতে ফিরে যাই, অনেক রাত হয়ে গেছে। বোগাম দেখলো তে তো শীতে একদম কাঁপাকাঁপি করছে। এখন যত দ্রুত সম্ভব বোগাম থেকে বাড়িতে নিয়ে যাবে। না, আমি অপেক্ষা করবো জাঙ্কুকের জন্য। তিনি এখন আর আসবে না। তে সবাই অনেক অবাক হয়েছে। ক্যাপ্টেন কেন আসেনি, তার কি হয়েছে কেউ জানে না। কি বলছো তুমি এগুলো বোগাম? আমি জানি জাঙ্কুক আসবে, আজকেই আসবে। আমি ওর জন্য অপেক্ষা করি না। আর আমি এটাও বুঝতে পারছি না তুমি হঠাৎ করে এখানে চলে আসলে যে। আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। ক্যাপ্টেন আর আসবে না আজকে। কেন সে আসবে না? সে তো বলেছিল সে আসবে। আমি সত্যি তাকে অনেক মিস করছি। তুমি যদি ক্যাপ্টেনকে বেছে না নিয়ে আমাকে ভালোবাসতে, তাহলে আমি তোমাকে কখনোই কাটাতাম না। কিন্তু এমনটা কখনোই হবে না, কারণ তে আমাকে কখনো ভালোই বাসবে না। বোগাম তো শুধু তেকে সান্ত্বনা দিচ্ছে। তারা বাড়িতে পৌঁছে গেছে এবং বোগামের বাড়িতে অনেক মানুষ মজা করছিল। তারা অনেকেই মদ্যপান করছিল, কারণ আজকে ক্রিসমাস ছিল। হঠাৎ করে তে বলল, আমি খেতে চাই। তে টেবিলের উপর খাবারগুলো দেখে খেতে চাইলো, যেহেতু তে অনেক বেশি ক্ষুধার্ত ছিল। তে তুমি তো এখনো রাতের খাবার খাওনি, তাই না? না, আমি খাইনি। ঠিক আছে, চলো তাহলে খাওয়া যাক। সেখানে অনেক মানুষ ছিল, সবাই অনেক মজা করছিল, কিন্তু বোগাম তার বাড়িতে আসা মানুষদের
সাথে বেশি কথা বলছিল না, কারণ বোগাম জানে তের মন খারাপ। আর এদিকে তে চুপচাপ খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। বোগাম তো শুধু তের দিকে তাকিয়েছিল। তখন বোগাম একটা বিয়ার ধরলো খাওয়ার জন্য, তবে তের জন্য একটা স্ট্রবেরি জুস নিয়ে এসেছে। তবে তের কাছে স্ট্রবেরি জুসটা তেমন ভালো লাগেনি। এটা দেখে বোগাম হাসছে, কারণ তে এখন একটু স্বাভাবিক হয়েছে। কিন্তু হঠাৎ করে তে কাঁদতে শুরু করলো, আর আশেপাশে মানুষ তের দিকে তাকিয়েছিল। কেন তিনি আসলেন না? সে বলেছিল মাত্র এক সপ্তাহের জন্য যাচ্ছে। সে আমাকে কথা দিয়েছে সে ফিরে আসবে, কেন সে আসলো না? এই বলে তে তো অনেক জোরে জোরে কাঁদছিল। আর এতে শান্ত হও, সবকিছু ঠিক হয়ে যাবে। তে গলা জ্বলতে থাকে, তের শরীরে গরম অনুভূতি হচ্ছিল, কারণ তে এই প্রথমবারের মতো বিয়ার খেয়েছে। আমি এটা আবার খেতে চাই। তে বিয়ারের বোতল ধরলো আর খেতে লাগলো। বোগাম তের কাছে গিয়ে তেকে আটকায়। না তে, তুমি এসব জিনিস খেতে পারো না, তুমি জুসটা খাও, তোমার অনেক বেশি ভালো লাগবে। না, আমি বিয়ারই খাবো। যদি তুমি আমাকে বাধা দাও তাহলে আমি তোমার আসল জিনিসটা কেটে দেব। এই কথা শুনে বোগাম হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তে অলরেডি মাতাল হয়ে গেছে। তে অনেক বেশি জেদ করছিল, কারণ তে বিয়ারই খাবে। বোগাম তো নিজেকেই দোষারোপ করছে, কারণ বোগামের উচিত হয়নি তের সামনে বিয়ার পান করা। তে ইতিমধ্যে 4 কাপ বিয়ার খেয়ে ফেলেছে। তের মুখ লাল হয়ে গেছে, ওকে দেখে বোঝা যাচ্ছে ও একদম মাতাল হয়ে গেছে। তে তুমি আর এটা খেও না, তোমার শরীর অনেক খারাপ করবে। তোমার কত বড় সাহস, তুমি আমাকে খাওয়া থেকে আটকাচ্ছ। চলো তুমি রুমে চলো, তুমি ঘুমাবে, তুমি অনেক ক্লান্ত তে। ওহ বোগাম, তুমি ছাড়ো, আমি আর একটু খাই, এটা খেতে অনেক বেশি সুস্বাদু। ওহ তে, আর খেতে হবে না, তোমার মাথা পুরোটাই গেছে, চলো তুমি এখান থেকে। বোগাম তো তের হাত ধরে টেনে নিয়ে ঘরে নিয়ে যায়। আর বোগাম মনে মনে এটাও ভাবছিল, ক্যাপ্টেন যদি তাদের দুজনকে একসাথে এভাবে দেখে তাহলে তো ক্যাপ্টেন মেরেই ফেলবে। কিন্তু তেকে খেয়াল রাখার জন্য ক্যাপ্টেন আমাকে রেখে গিয়েছে। যদি ক্যাপ্টেন জানতে পারে আমি তেকে ভালোবাসি তাহলে ক্যাপ্টেন আমাকে শিশি করে ফেলবে। তারপরেও আমি তেকে সবসময় রক্ষা করব, কারণ তে আমাকে বিশ্বাস করে আর আমি তের বিশ্বাস ভাঙতে পারবো না। তে এখন বিছানায় ছিল এবং তের মাতলামি কাটানোর জন্য বোগাম একটা গরম খাবার বানাতে গেল। আমি আমার ইনস্টাগ্রামে আর জনপ্রিয় নই, আমি আমার ইনস্টাগ্রাম আর ইন্টারনেটকে অনেক মিস করছি। আমি ইউটিউবে কে ড্রামা দেখবো, আমার আর ভালো লাগছে না। বোগামের কাছে এই কথাগুলো খুব অদ্ভুত লাগছিল। তে, তুমি এসব কি বকবক করছো? বোগাম, তুমি কি একজন গায়িকাকে চেনো? তার নাম বিলি এলিশ। তিনি এই বছর গ্র্যামিতে মনোনীত হয়েছে। তের এরকম অদ্ভুত কথা শুনে বোগাম এক জায়গায় দাঁড়িয়ে পড়লো। আমি আসলেই তোমার কথা বুঝতে পারছি না, সত্যি বলছি, তুমি এগুলো কি বলছো? তবে বোগামের এখন একটু সন্দেহ হচ্ছিল তের উপর। বোগাম বিছানার এক পাশে বসলো। আচ্ছা তে, তুমি একটা সত্যি কথা বলো তো, তুমি কে? তুমি কোথা থেকে এসেছো? হ্যাঁ, এটা একটা গোপন কথা, কিন্তু তুমি যেহেতু আমার বন্ধু তাই তোমাকে বলাই যায়। তে এখন পুরোপুরি মাতাল অবস্থায় আছে। বোগাম এই মাত্র যা শুনেছে তাতে সে হতবাক হয়েছে, কারণ মাতাল অবস্থায় মানুষ মিথ্যা কথা বলতে পারে না। এটা তার জন্য অবিশ্বাস্যকর ছিল। তাহলে বলো, তুমি কোথা থেকে এসেছো আর তুমি কে? আমি আবার কে? আমি তে, কিন্তু আমি ভবিষ্যৎ থেকে এসেছি। জানো, আমার ফ্যাশন ডিজাইনার না অনেক শখ ছিল, কিন্তু আমি এখানে চলে এসেছি। তুমি কি সত্যিই বলছো তুমি একজন ভবিষ্যতের মানুষ? হ্যাঁ, আমি সত্যিই বলছি, তবে আমি এখানে অনেক ভালো আছি, অনেক খুশি আছি। বোগাম নিজের জায়গায় জমে গিয়েছে, কারণ তে সত্যি কথা বলছিল। কারণ বোগাম যখন থেকে প্রথম দেখেছিল তখনই বোগামের তেকে অনেক বেশি অদ্ভুত লেগেছিল। বোগাম হয়তো মনে করেছিল তে জেনারেলের সন্তান বলে একটু আলাদা, এবং তের কাছে এমন কিছু জিনিস ছিল যা এই যুগের চেয়ে অনেক উন্নত। তুমি কোন সময় কোন যুগ থেকে এসেছো? আমি 20 শতক থেকে এসেছি, ক্যাপ্টেনের রহস্য খুঁজতে। তুমি জানো? না, কিছু না। বোগাম একদম বিশ্বাসই করতে পারছে না যে কেউ একজন ভবিষ্যৎ থেকে অতীতে আসতে পারে। তোমার কি উদ্দেশ্য ছিল এই অতীতে আসার? ওই যে বললাম না, ক্যাপ্টেনের রহস্য খুঁজতে। আমি এখানে ক্যাপ্টেনকে বাঁচাতে এসেছি। হ্যাঁ, বাঁচাতে এসেছি। আমি তদন্ত করতে এসে তার প্রেমে পড়ে গেছি, তবে আমি ইতিহাসের জন্য ক্যাপ্টেনকে বাঁচাবো। তে মাতাল হয়ে বাচ্চাদের মতো খেলা করছিল এবং বোগাম তের কথাগুলো শুনছিল। বোগামের ভুরু কুঁচকে গেল এই কথাগুলো শুনে। বোগামের এখন তো মাথা ব্যথা করছে। সামনে কি কিছু খারাপ হবে? ক্যাপ্টেনের কি কিছু হবে? তুমি কি বোঝাতে চাচ্ছ? তখন তে জোরে সোরে চিৎকার করে উঠলো আর বলল, তুমি এত কিছু জিজ্ঞেস করছো কেন? আমি তোমাকে বলবো না, তোমাকে এতটুকু বললাম, তুমি কিন্তু কাউকে বলবে না, তাহলে আমি কিন্তু তোমাকে মারবো। তে তো রেগে গেছে এবং বোগাম সাথে সাথে চুপ হয়ে গেছে। হঠাৎ বোগাম তের দিকে তাকিয়ে দেখলো তে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তে বোগামের দিকে তাকিয়ে অনবরত কাঁদছিল। তে, তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে? তোমার কি অনেক কষ্ট হচ্ছে? তে তো বোগামের কলার ধরে একদম নিজের কাছে নিয়ে আসছিল। জাঙ্কু, তুমি এসেছো?
আসলে তে তো এই মাতাল অবস্থায় বুগামকে জাঙ্কুক ভাবছিল। তে অনেক জোরে জোরে কাঁদছিল, যেন মনে হচ্ছে তে জাঙ্কুকের সাথে দেখা করতে পেরেছে। তে বুগামের অনেক কাছাকাছি যেতে লাগলো এবং কাঁদতে কাঁদতে বলল, জাঙ্কুক তোমাকে আমি অনেক মিস করেছি জানো। আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে, তুমি তো আমাকে কথা দিয়েছিলে তাই না? এমন মনে হচ্ছিল তে এখন বুগামকে কিস করে দেবে। বুগাম অনেক বেশি অবাক হয়ে যাচ্ছিল, কারণ বুগাম তের ভালোবাসার উপর আসক্ত হয়ে পড়ছিল। তবে বুগাম সঙ্গে সঙ্গে তেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, বুগাম তেকে কিস করতে চেয়েছিল, কিন্তু এভাবে না। এই দুর্বল অবস্থায় বুগাম তের কাছে যেতে পারে না, কারণ তে তো বুগামকে জাঙ্কুক ভেবে কিস করতে চাইছিল। আরে জাঙ্কুক, তুমি সরে যাচ্ছ কেন? তে তুমি থামো, আমি ক্যাপ্টেন না। তুমি যাকে ভাবছো আমি সে না। তুমি এখন মাতাল আছো, তাই তুমি আমার জায়গায় ক্যাপ্টেনকে দেখতে পারছো। বকলে আমাকে জাঙ্কুক, তুমি আমাকে বকলে। তে আমি বুগাম, তুমি কেন বুঝতে চাইছো না? বুগাম কাঁদছে, কারণ বুগাম কখনোই জাঙ্কুকের জায়গায় যেতে পারবে না, আর তের ভালোবাসাও পাবে না। হঠাৎ বুগাম দরজার কাছে একটা ছায়া দেখতে পেল এবং সেটা একদম স্পষ্ট ছিল। সঙ্গে সঙ্গে বুগাম তেকে দেখে উঠে দাঁড়ালো আর বুগাম ভয়ে সালাম দিয়ে উঠলো। ক্যাপ্টেন জিয়ান জাঙ্কুক, আপনি? ততক্ষণে তে মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়েছে। তে জাঙ্কুককে দেখতে পায়নি। জাঙ্কুক ইশারা করে বুগামকে বাইরে আসতে বলল এবং বুগাম জাঙ্কুকের ইশারা শুনে বাইরে চলে গেল। বুগাম তো জাঙ্কুকের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে ক্ষমা চাইতে লাগলো। ক্যাপ্টেন, আমাকে ক্ষমা করবেন। তে আর আমার মধ্যে যা ঘটেছে সেটা আমার পরিকল্পনায় ছিল না। আমি জানি আপনি সবকিছু দেখেছেন। আমি আপনাকে সম্মান করি। আমাকে ক্ষমা করুন দয়া করে। বুগাম উঠে দাঁড়াও। জাঙ্কুকের গম্ভীর কণ্ঠ শুনে বুগাম সেখানেই জমে যায়। বুগাম উঠে দাঁড়িয়েছে, কিন্তু বুগাম জাঙ্কুকের চোখের দিকে তাকাতে পারেনি। জাঙ্কুক বুগামকে একটা চিঠি দিয়েছে এবং বুগাম সেটা খুলে দেখছে। মাফ করবেন ক্যাপ্টেন, এটা কিসের জন্য? আমি এখানে এসেছি আগামীকাল। আমেরিকান সৈন্যরা সিভিলে আসবে। তুমি তাদের ভালোভাবে স্বাগতম জানানোর ব্যবস্থা করো। আশা করি কথাটা বোঝাতে পেরেছি। অবশ্যই ক্যাপ্টেন। তাদের কথা শেষ হলে জাঙ্কুক চলে যেতে লাগলো। তবে হঠাৎ করে ভয়ে বুগাম বলল, ক্যাপ্টেন। জাঙ্কুক হাঁটা বন্ধ করে দাঁড়ালো। ক্যাপ্টেন, তে ভিতরে আছে, আপনি তেকে দেখতে যাবেন না? তিনি আপনার জন্য আকুল হয়ে আছে এবং আপনার জন্য বন্দরে অনেকক্ষণ অপেক্ষা করেছে। জাঙ্কুক সেই আগের মতো গম্ভীর ভাবে তাকিয়ে আছে বুগামের দিকে। ক্যাপ্টেন, তে আপনার জন্য কিছু একটা তৈরি করেছে এবং সেটা তৈরি করতে সে অনেক পরিশ্রম করেছে। যদিও সে এখন মাতাল অবস্থা আছে, তবু আপনাকে দেখলে অনেক বেশি খুশি হবে। আমি কেন তাকে দেখতে যাব? তার সাথে কি সম্পর্ক আমার? বুগাম জাঙ্কুকের কথা শুনে হতবাক হয়ে গেল। বুগাম কি এগুলো ঠিক শুনছে? সে একজন সাধারণ প্রশিক্ষার্থী আর আমি তার ক্যাপ্টেন। তাকে দেখতে গিয়ে আমার এক সেকেন্ড সময় নষ্ট করতে চাই না। তার মধ্যে বিশেষ কি আছে যে তাকে আমার দেখতে যেতেই হবে? আমি প্রত্যেকটা প্রশিক্ষার্থীদের যেভাবে দেখি তাকেও সেভাবেই দেখি। বুগাম সেখানে নিটর হয়ে দাঁড়িয়ে রইল। ক্যাপ্টেনের কথার মানে বুগাম কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুক ঘুরে চলে যেতে লাগলো। জাঙ্কুক কিছুটা দূরে যাওয়ার পর বুগাম চিৎকার করে রেগে বলে উঠলো, তাহলে তে কি আপনার জন্য শুধুমাত্র একটা খেলনা ছিল? জাঙ্কুক বুগামের কথা শুনে দাঁড়িয়েছিল, কিন্তু কোনো উত্তর দেয়নি। বুগাম তো রাগে চিৎকার করতে লাগলো, কারণ বুগাম জানে না ক্যাপ্টেনের কি হয়েছে। তবে বুগাম যদি এখন ক্যাপ্টেনকে মারতে পারতো তাহলে ওর শান্তি লাগতো। তের সাথে এমন ব্যবহার করার সাহস কিভাবে পায় তিনি? বুগাম তেকে দেখতে ঘরের ভিতর গেল। বুগামের অনেক কষ্ট হচ্ছে। তে তো নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছে, যেন কিছুই হয়নি। আমার কেন এত কষ্ট হচ্ছে? আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে তে এখনো ক্যাপ্টেনের দেওয়া সেই নেকলেসটি ধরে রেখেছে আর আরেক হাতে রুমালটি ধরে রেখেছে। তে, আমি তোমাকে জানাতে চাই যে ক্যাপ্টেন এখানে এসেছিল। সে কোরিয়াতে ফিরে এসেছে, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। তুমি শুধু কষ্ট পাবে, আর তুমি আরো বেশি কষ্ট পাবে যে ক্যাপ্টেন শুধুমাত্র তোমার সাথে অভিনয় করেছে। বুগাম সোফাতে বসে চোখ বন্ধ করে ভাবছে ক্যাপ্টেনের হঠাৎ কি হলো। আমার মাথা ব্যথা করছে। আমার কি হ্যাংওভার হয়েছে? আমার বাজে অনুভূতি হচ্ছে। আমি শপথ করেছি আমি আর কখনো বিয়ার পান করব না। আমার এখন কেমন যেন লাগছে। আচ্ছা, আমার সাথে কাল রাতে কি হয়েছে? আমার সাথে কি কিছু ঘটেছে? কিন্তু মাতাল হওয়ার আগে আমার সবকিছুই মনে আছে, তারপরে কিছুই মনে নেই। আমি কি কিছু খারাপ কাজ করেছি? আমি আশা করি আমি এমনটা কিছুই করিনি। তের অনেক বেশি মাথা ব্যথা করছিল। সে বুগামের উদ্দেশ্যে বলল, বুগাম, তোমার উচিত ছিল আমাকে থামানো। আমার এত বিয়ার পান করা উচিত হয়নি। কে যেন বলেছিল আমি যদি তাকে বিয়ার পান করতে না দেই তাহলে সে আমার আসল জিনিসটাই কেটে দেবে। তুমি জানো আমি একগুঁয়ে, আমি আজে বাজে কথা বলে ফেলেছি। তারপরেও তোমার উচিত ছিল আমাকে আটকানো। আজ শুক্রবার। তে একটু ঘুমাতে চেয়েছিল, কিন্তু বুগাম তাকে রাত 3টায় ডেকে উঠেছে। সাধারণত ভোর 4টায় তাদের ক্যাম্পে যেতে হয়, তবে বুগাম বলেছে ক্যাম্পে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। বুগাম থেকে এখনো বলেনি যে জাঙ্কুক ফিরে এসেছে, কারণ বুগাম চায় না যে তে আবারও কষ্ট পাক। কিন্তু বুগাম ভাবছে আর একটা কথা। তে সারা রাত সারা দিন বন্দরে অপেক্ষা
করেছে, কিন্তু জাঙ্কুককে কেন দেখতে পেল না? এবার জাঙ্কুককে দেখে মনে হচ্ছিল একটা নতুন মানুষ। যাই হোক, তারা ক্যাম্পে প্রবেশ করলো। তে সিভিলের ঘরে এসে সোজা বিছানায় শুয়ে পড়েছে। আরে তে, তুমি ঠিক আছো? না, সে ঠিক নেই, তার হ্যাং ওভার হয়েছে। আরে তে, তোমাকে উঠতে হবে, আমাদের উত্তরনের জন্য প্রস্তুতি নিতে হবে। তে বিছানায় গড়াগড়ি করছে কারণ তে যেতে চায় না। অবশেষে সে উঠেই পড়লো। আসলে তে জাঙ্কুকে ফিরে আসা নিয়ে চিন্তিত ছিল, তাই কোনো কাজে মন বসছিল না। বুগাম জাঙ্কুকের কথা মতো কি করতে হবে তার সহযোগীদের বুঝিয়ে দিল। তারা প্লাজায় গিয়েছে, এখন তাদের সাথে অনেক সৈনিক আছে, যেন আগের মতো কোনো বাজে ঘটনা না ঘটে। প্লাজায় মঞ্চ সাজানো ছিল এবং সবাই অতিথিদের জন্য অপেক্ষা করছিল। এই কিছুক্ষণ পর কয়েকজন কেশালা এসে পৌঁছালো। অবশেষে অতিথিরাও এসে পৌঁছালো। তাদের সবাইকে দেখতে অন্যরকম, তারা অনেক লম্বা, তাদের বৈশিষ্ট্যগুলো অন্যরকম, কারণ তারা আমেরিকান। তে অতিথিদের সম্মান করলো, কিন্তু তে জানে তারা কতটা খারাপ, কারণ তে ইতিহাসে পড়েছে। তে তো তাদেরকে দেখে অনেক বেশি সন্দেহ লাগছিল। সৈনিকরা সবাই মুখ একদিকে হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, তাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে। বুগাম বলল সবাইকে মুখ ডান দিকে করতে, কারণ অতিথিরা সেদিক দিয়ে আসছে। হঠাৎ তে এমন একজনকে দেখলো যেটা দেখে তে নিজের জায়গায় জমে গেছে এবং তে একদম কথা বলতে পারছিল না। সেই ব্যক্তিটি হচ্ছে তিনি যে তেকে ভালোবাসা শিখিয়েছে। সেই ব্যক্তিটি হলো তিনি যে তাকে তার পৃথিবীটি বদলে দিয়েছে। সেই ব্যক্তিটি হলো তিনি তে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সেই ব্যক্তিটা আর কেউ না, জাঙ্কুক ছিল। তে কোনো নড়াচড়াই করছে না। তে এতটাই অবাক হয়ে গেছে যে অতিথিদের সেলুট দিতে নির্দেশ করলে তে তো সেলুট দেওয়ার জন্য হাতটা উঠাতে পারছিল না। তুমি কি করছো? তাদের সেলুট জানাও। সেলুট না জানালে অসম্মানজনক হবে। তে হতবাক, তারপরও তে হাত তুলে সেলুট করলো। তবে সে অনেক খুশি বোধ করছিল। তে জাঙ্কুককে বন্দরে দেখতে না পাওয়ার আফসোস করছে না, তে অনেক বেশি খুশি। তে মনে হচ্ছে আশেপাশে মানুষ অদৃশ্য হয়ে যাক। তে জাঙ্কুককে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরুক। তে জাঙ্কুককে অনেক মিস করেছে এবং এতদিন পর জাঙ্কুক সামনে এসেছে। তবে জাঙ্কুককে দেখে অন্যরকম লাগছিল, তার চোখে যেন অন্য কিছু বলছিল। সে একদম হাসছিল না। তে ভেবেছিল হয়তো জাঙ্কুক অনেক কাজের চাপে আছে, তাই এরকমটা দেখাচ্ছে। এত মানুষ সামনে আছে তাই তে দিকে তাকাচ্ছে না। এরপর সবাই সিভিলে ফিরে এসেছে। জাঙ্কুক আশেপাশে আছে, কিন্তু তে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারেনি। তে খুব উত্তেজিত হয়ে পড়েছিল এবং সত্যিতে অনেক খুশি হয়েছিল। তিনি হলওয়ের বাইরে ছিল এবং হাসছিল। তে তার খুশি আর ধরে রাখতে পারছিল না। আমি যাব কি যাব না? আমার এখনই জাঙ্কুকের অফিসে যাওয়া উচিত? না, দিনের শেষে যাওয়া উচিত, কারণ বিকালে আমরা আরো বেশি সময় পাবো। তে জাঙ্কুকের সাথে দেখা করার কথা ভাবছে, কিন্তু হঠাৎই তে হেসে উঠেছে। দূর থেকে কেউ একজন তেকে দেখছিল। কিন্তু খুশিতে লাফিয়ে উঠবে মনে হচ্ছে, কারণ সেটা ছিল জাঙ্কুক। তে সেদিকে দৌড়ে গেল, কারণ এখন লজ্জা পাওয়ার সময় নেই। তারা একে অপরের সাথে এক সপ্তাহেরও বেশি দেখা করেনি, তাই তে এই সময়টা নষ্ট করতে চায় না। তে জাঙ্কুকের কাছে গিয়ে জাঙ্কুকের সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো। তে তো এই সময়ের অপেক্ষায় ছিল। এতদিন পর তে জাঙ্কুককে স্পর্শ করতে পারলো। জাঙ্কুক, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। তে সোজা জাঙ্কুককে চুমু দিয়েছে, কিন্তু আশ্চর্যকর বিষয় হচ্ছে জাঙ্কুক কোনো নড়াচড়া করছিল না। তে ভেবেছিল জাঙ্কুক হয়তো ক্লান্ত। জাঙ্কুক বিশ্রী ভাবে তেকে দূরে ঠেলে দিয়েছে। এতে তের মন ভেঙে গেছে, কিন্তু তার মুখে একটা হাসি আছে। আমি দুঃখিত, তুমি সম্ভবত এখন ক্লান্ত, তাই না? এতে জাঙ্কুক কোনো কথা বলছিল না। তে খুব নার্ভাস বোধ করছিল, কারণ জাঙ্কুক তার দিকে শুধু তাকিয়েছিল। জাঙ্কুক, আমি খুশি যে তুমি ফিরে এসেছো। আমি বন্দরে সকাল থেকে রাত অবধি তোমার জন্য ওয়েট করেছি, কিন্তু তোমাকে কেন যে দেখতে পেলাম না আমি তো সেটাই বুঝতে পারছি না। কিন্তু এত কথার পরেও জাঙ্কুক কোনো কথা বলছে না। জাঙ্কুক গম্ভীর ভাবে তের দিকে তাকিয়ে আছে। তুমি আমাকে যে নেকলেসটা দিয়েছিলে সেটা আমি এখনো পরে আছি, আর হ্যাঁ, আমি তোমার জন্য কিছু বানিয়েছি। তখন তে সেই রুমালটি জাঙ্কুককে দিল। তে অনেক সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছিল। এটা তের কাছে অনেক দামি জিনিস। জাঙ্কুকের চোখ গেল তের ব্যান্ডেজ করা হাতের উপর, তারপর রুমালের উপর। তে একটা হাসি দিয়েছে, তবে তের অনেক বেশি উদ্বিগ্ন বোধ হচ্ছিল। তখন জাঙ্কুক তের হাতে থেকে রুমালটা নিয়ে বলল, তুমি এটা নিজের হাতে করেছো আমার জন্য উপহার হিসাবে? হ্যাঁ, এটা আমি নিজের হাতে করেছি। তোমার পছন্দ হয়েছে? জাঙ্কুক রুমালটার দিকে তাকিয়ে একটা অস্পষ্ট হাসি দিল। হ্যাঁ, পছন্দ হয়েছে। জাঙ্কুকের তের হাতে বানানোর উপহারটা তার অনেক বেশি পছন্দ হয়েছে বলে তে তো তার খুশি ধরে রাখতে পারছে না। কিন্তু হঠাৎ করে জাঙ্কুক সেই রুমালটা একটা ডাস্টবিনের ভিতর ফেলে দিল, যেটা দেখে তের অবাক হতে মোটেও সময় লাগেনি। তবে আমি মনে করি আমার চেয়ে এই রুমালটা আবর্জনা বেশি পছন্দ করবে। এই শেষ একটা কথা বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। তে নড়তে পারছে না, তার চোখ একদিকে আটকে গেছে। তে এতটাই কষ্ট পেয়েছিল যে তে আর অন্য কোনো কিছু অনুভবই করতে পারছিল না। এই বিষয়টা তার মন ভেঙে দিয়েছে। কিন্তু এটাও বুঝতে পারছে না সে কি আবার কাঁদবে। তে ভেবেছিল তাদের দেখা হওয়ার সাথে সাথে তারা দুজনে অনেক বেশি খুশি হবে, কিন্তু এটা হয়তো তার মহাবিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কষ্টের মুহূর্ত। জাঙ্কুককে অন্যরকম লাগছিল, কারণ তে যে জাঙ্কুককে চেনে সেই জাঙ্কুকের সাথে এই জাঙ্কুকের কোনো মিল নেই। ওহ, তে
অবশেষে তোমাকে আমি খুঁজে পেলাম। এই দেখো, বাগান থেকে সেই স্ট্রবেরিটা তুলে নিয়ে এসেছি, তোমার হয়তো পছন্দ হবে। বোগাম কথা শেষ করার আগে তে অনেক জোরে জোরে কাঁদতে শুরু করলো। তের মনে হচ্ছিল সে দুর্বল হয়ে পড়েছে। তে, কি হয়েছে তোমার? আমি তোমার পাশে আছি, তোমাকে ছেড়ে যাব না। বলো কি হয়েছে? বোগাম বুঝতে পেরেছিল তে কেন কাঁদছে, আর বোগাম এটা জানে একদিন না একদিন এটা ঘটবে। বোগাম যতটা পারছিল তেকে সান্ত্বনা দিচ্ছিল। বোগাম হলয়ের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক কারোর সাথে কথা বলছে, সম্ভবত এটা ক্যাপ্টেন হুগো ছিল। বোগাম দেখতে পেল জাঙ্কুক তাদের দুজনের দিকে তাকিয়েছে। বোগাম ভেবেছিল জাঙ্কুক কোনো প্রতিক্রিয়া করবে, কিন্তু না, জাঙ্কুক তাদের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন ছিল রবিবার। বোগাম বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তেকেও সাথে করে নিয়ে যাবে, কারণ তে জাঙ্কুকের আশেপাশে থাকলে আরো বেশি কষ্ট পাবে। রাত প্রায় 10টা বাজে। বোগাম তের সাথেই ছিল। বোগাম থেকে তার রুমে রেখে নিজের রুমে চলে যায়, কিন্তু তে বিছানা থেকে উঠে পড়েছে। বাইরে ঠান্ডা হওয়ার কারণে তে শীতের কোটটা পরে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন বোগামেরও ঘুমটা ভেঙে যায় আর তেকে জিজ্ঞেস করে, তে, তুমি এখন এত রাতে কোথায় যাচ্ছ? শুধুমাত্র মায়ের সাথে দেখা করতে যাচ্ছি, আর কিছু না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমিও তোমার সাথে যাব। না, আমি একাই যেতে পারবো। কিন্তু এখন অনেক রাত, তুমি একা কিভাবে যাবে? বোগাম, তুমি আসলেই অনেক ভালো, আমি তোমার প্রশংসা করতে চাই, কিন্তু আমি এখন একা যেতে চাই, আমি একটু একা থাকতে চাই। বোগাম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, হয়তো সে অনেক দূরে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, নিজের যত্ন নিও। এরপর তে বেরিয়ে পড়লো নিজের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে গতকালে যে একটু ঠান্ডা কম ছিল, রাস্তাতে কোনো আলো ছিল না, তবে খুব কম পুরনো একটা লাইট চোখে পড়েছে। তে হেঁটে যাচ্ছে আর শুধু হেঁটে যাচ্ছে। তে যার আসার অপেক্ষা করছে, সে যতক্ষণ না আসবে তে শুধু হেঁটে যাচ্ছে। কেউ তাকে অনুসরণ করছে, এটা হয়তো বিপদের অনুভূতি, তবে তে এটা চায়। তে চিৎকার করার আগে কেউ তার মুখ চেপে ধরে এবং তেকে অন্ধকার গলির ভিতর নিয়ে যেতে লাগলো। তবে তার আগেই অন্য একটা ব্যক্তি এসে তার মাথায় একটা বাড়ি মারলো আর তে তার কাছ থেকে ছিটে পড়েছে। তে একদম দুর্বল হয়ে পড়েছে। তে আগে থেকে পরিকল্পনা করেছিল যে তাকে কেউ অনুসরণ করছে। তে জানতো যে আজকে জাঙ্কুক তাকে বাঁচাতে আসবে, কারণ তে যখনই বিপদে পড়েছে জাঙ্কুক তাকে বাঁচিয়েছে। আমি জানতাম তুমি এসে আমাকে বাঁচাবে। তে পরিকল্পনা করেছিল যাতে তে জাঙ্কুকের সাথে কথা বলতে পারে। আমি তোমাকে এত সহজে মরতে দেব না। তে বুঝতে পেরেছে যে তেকে বাঁচানোর পিছনে জাঙ্কুকের কোনো উদ্দেশ্য আছে এবং জাঙ্কুকের প্রত্যেকটা কাজের পিছনে একটা করে রহস্য থাকে। আমি জানি তুমি এখন আমার খেয়াল রাখো। তখনই জাঙ্কুক তের দিকে বন্দুক তাক করে, যেটা দেখে তে অনেক বেশি অবাক হয়ে যায়। এটা তুমি কি করছো জাঙ্কুক? দয়া করে বন্দুকটা নামাও, আমার অনেক ভয় করছে। হ্যাঁ, এই লোকটি তোমাকে মারতো। এই লোকটিকে তোমাকে মারতে দেয়নি, কারণ আমি নিজের হাতে তোমাকে মারবো। এই কথাগুলোর সাথে সাথে একটা বিকট গুলির শব্দ শোনা গেল এবং সাথে সাথে তে মাটিতে লুটিয়ে পড়েছে। তে চেনা জায়গা থেকে জেগে উঠেছে। তে এতক্ষণ অজ্ঞান হয়েছিল। তে এই জায়গাটা চেনে, তবে জেগে ওঠার সাথে সাথে তার মনটা খারাপ হয়ে যায়। তে মাটিতে পড়েছিল, তবে তে এইটা দেখে অবাক হয়েছে তার দুটো হাতই শিকল দিয়ে বাঁধা ছিল এবং তার আশেপাশে লোহার রড দিয়ে ঘেরা। তে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। চোখ মেলতেই কোনো রকম আলো, টর্চের আলো বা কোনো রকম পুরাতন লাইটের আলো তার চারপাশে ছিল। আসল কথা, সে এখন জেলের মধ্যে আছে এবং তে আগেও এখানে এসেছে। তে অনেক ভয় আছে, কারণ তে জানে না তার কোন অপরাধে এই জেলে আনা হয়েছে আবারও। তে জাঙ্কুককে দেখতে পেয়ে সাথে সাথে তার কাছে যাওয়ার চেষ্টা করলো, তবে জাঙ্কুক আর তের মধ্যে অনেক দূরত্ব। তে ছিল জেলের ভিতরে আর জাঙ্কুক ছিল জেলের বাইরে। তবু তে কাছে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জাঙ্কুক, এগুলো আমার সাথে কি হচ্ছে? আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, তাহলে কি আমি বোকা ছিলাম? দুইজন গার্ড জেলের তালা খুলতে শুরু করলো এবং তে ভয়ে পিছিয়ে যাচ্ছিল। তারা সেলের মধ্যে গেল, তবে তারা কেউই বুঝতে পারছিল না যে তের কতটা কষ্ট হচ্ছিল। তে তো ভেবেছিল জাঙ্কুক ফিরে আসলে ওর সাথে ভালো সময় কাটাবে, কিন্তু এখন তের সাথে এসব কি হচ্ছে? জাঙ্কুক সবসময় এমনই ছিল, হয়তো বা আমি সত্যি তাকে ভালোবেসে ফেলেছি, তাই আমাকেই কষ্ট পেতে হচ্ছে। তবে আমার এখানে কি দোষ? জাঙ্কুকই তো আমাকে আগে ভালোবাসাটা শিখিয়েছিল। হয়তো আমি মরে গেলে সে অনেক শান্তি পাবে। একটা প্রহরী তেকে মারার জন্য চাবুক ঘোরাচ্ছে এবং যখনই চাবুকটা তেকে মারতে যাবে তখনই গিয়ে জাঙ্কুক সামনে দাঁড়ায় এবং সেই চাবুকের বাড়িটা গিয়ে জাঙ্কুকের গায়ে লাগে, যেটা দেখে প্রহরী অনেক বেশি অবাক হয়ে যায়। ক্ষমা করবেন ক্যাপ্টেন, আমি বুঝতে পারিনি। ক্যাপ্টেন, আপনি সামনে আসলেন কেন? আপনাদের কত বড় সাহস আমার আদেশ ছাড়াই এটা কিভাবে করতে পারেন? যেহেতু চাবুকটা জাঙ্কুকের হাতে লেগেছিল তাই জাঙ্কুকের হাত দিয়ে রক্ত বের হচ্ছে। গার্ডরা তো আশাই করেনি হঠাৎ করে জাঙ্কুকের গায়ে চাবুকটা লাগবে। আমি দুঃখিত স্যার, আমাকে ক্ষমা করবেন। এই বলে প্রহরীটা তো জাঙ্কুকের পায়ের
কাছে বসে গেল। তবে এই আঘাত জাঙ্কুক সহ্য করে নিয়েছে। এরপর জাঙ্কুক ধীরে ধীরে তের দিকে এগিয়ে গেল। তে মাটিতে বসেছিল, জাঙ্কুক তার সামনে দাঁড়িয়েছিল। তবে জাঙ্কুক তের চোখের দিকে তাকায়নি। জাঙ্কুক বিভ্রান্ত কণ্ঠে বলল, তুমি কি শাস্তি পেতে চাও? তে এই কথাটা শুনে অনেক বেশি অবাক হয়েছে। যদিও তেকে কোনো শাস্তি দেওয়া হয়নি, তবু তে ভেতর থেকে একদমই মরে গেছে। উপর থেকে আর কি শাস্তি দেবে? তবু তে বিভ্রান্ত মুখে বলে উঠলো, শাস্তি কেন? আমি কি করেছি? তুমি চমৎকার অভিনয় করতে জানো তে, তোমার অনেক অভিনয় দেখেছি, এটাই যথেষ্ট। তে জাঙ্কুকের চোখের দিকেই তাকিয়েছিল। তবে জাঙ্কুক তের চোখের দিকে একবারও তাকায়নি। জাঙ্কুক রাগে অন্ধ হয়ে আছে এবং জাঙ্কুক দুটা প্রহরীকে কিছু একটা করার নির্দেশ দিল। সাথে সাথে দুইটা প্রহরী একটা পানির বাকেট টেনে নিয়ে আসলো এবং প্রহরীরা তেকে সেখানে নিয়ে গেল। এটা কি? আপনারা কি করতে চান? কেন? এটা কি এখন মনে পড়ছে না? আমার ভাইকে তো তিলে তিলে শাস্তি দিয়ে মেরে ফেলেছো, সেটার কথাও কি মনে নেই? আমি আপনার ভাইকে মেরে ফেলেছি মানে? জাঙ্কুক কিছু বলল না, চুপচাপ সেল থেকে বের হয়ে গেল। তে কোনো কথা বলতে পারছে না। তবে তের সাথে কি হচ্ছে এটা তেও বুঝতে পারছে না। তে তো অনেক বিভ্রান্তে পড়ে গেছে। জাঙ্কুক সেল থেকে বের হয়ে বলল, সেলটা বন্ধ করুন, আর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ থামবেন না। জাঙ্কুকের নির্দেশ পাওয়ার সাথে সাথে প্রহরীরা তের মাথা ব্যারেলের পানিতে চুবিয়ে দিয়েছে এবং এতে তের অনেক বেশি কষ্ট হচ্ছিল। সে নিঃশ্বাস নিতে পারছিল না এবং এই শাস্তি বারবার হতে লাগলো যতক্ষণ না তে অজ্ঞান হয়ে যায়। জাঙ্কুকের আদেশ পাওয়ার সাথে সাথে প্রহরীরা তেকে মাটিতে ছুঁড়ে ফেললো। গলায় পানি ঢোকার কারণে তে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে না, আর তে তো কাশতে লাগলো। এটা এমনিতেও শীতকাল, তার উপর তার অর্ধেক শরীরে ভিজে গেছে। তে একদম ঠান্ডা সহ্য করতে পারে না। তের মনে হচ্ছিল তে তো এখন মারাই যাবে এবং আস্তে আস্তে তের অবস্থা খারাপ হতে লাগলো। প্রহরীরা বাইরে গিয়ে তেকে সেলের মধ্যে আটকিয়ে তালা দিয়ে চলে গেল। তের শরীরে আর কোনো শক্তি নেই, সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তার সাথে এসব কি হচ্ছে সে ভেবেই পাচ্ছে না। তে তার ব্যান্ডেজ করা আঙ্গুলগুলোর দিকে তাকালো, সেগুলো আরো বেশি যন্ত্রণা করছে, কারণ তে সে জাঙ্কুকের জন্য রুমালটি বানাতে গিয়ে অনেক কষ্ট করেছে এবং হাতগুলোর এই অবস্থা। রুমালটি জাঙ্কুক ফেলে দিয়েছিল এবং তের মনে হচ্ছিল তের কষ্টটা আরো বেশি দ্বিগুণ হয়ে গেছে। আমি রুমালটি বানাতে গিয়ে অনেক পরিশ্রম করেছি, হয়তো এটা ভালো নাও হতে পারে। আমি ওই রুমালটা অনেক ভালোবেসে বানিয়েছিলাম জাঙ্কুকের জন্য, তবে জাঙ্কুক সেটা ভালোভাবে দেখেওনি। তে খেয়াল করলো যে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, তবে তের এখন কান্না করার শক্তিটাও নেই। তে অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। জাঙ্কুক, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমাকে রক্ষা করবে, তুমি আমাকে কথা দিয়েছিলে। এই কথা বলার সাথে সাথে তে কাঁদতে লাগলো। তবে তে একদম নীরব হয়ে কাঁদছিল, কারণ তে জানে এখানে সান্ত্বনা দেওয়ার মতো তে কেউ নেই। তে অনেক বেশি একাকিত্ব বোধ করতে লাগলো। কয়েক মিনিট কান্না করার পর একটা মহিলার কণ্ঠ শোনা গেল এবং এতে তে অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তে উঠে দাঁড়ালো। কষ্ট হচ্ছে অনেক, তাই না মিস পুরি? আপনি? তে এখন বুঝতে পারছিল না যে ও চিন্তিত হবে না খুশি হবে। আপনি আবারও এসেছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। পরিটি তার নখে নীল পলিশ নিচ্ছিল এবং তাকে অনেক হাসি খুশি লাগছিল। আপনি নীল পলিশ কোথায় পেলেন? আমি ভবিষ্যতে গিয়েছিলাম, ভবিষ্যতের তে আমাকে এটা দিয়েছে। এটা অনেক সুন্দর, তাই না? আচমকাই পরি তের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমি তোমার উপর অনেক বেশি রেগে আছি তে। আমার উপর তো সবাই শুধু রাগই করে, আমি আবার কি করলাম? আপনি কেন আমার উপর রেগে আছেন? তার আগে তুমি এটা বলো যে আমি তোমাকে খারাপ খবর দিব না খুশির খবরটা দিব? আমার সাথে এখানে খারাপই হচ্ছে, আপনি বরঞ্চ খারাপ খবরটাই বলেন, না হয় আপনার উপর ছেড়ে দিলাম। আচ্ছা, এখানে যা ঘটেছে, ক্যাপ্টেনের ভাইয়ের মৃত্যুর কারণ হচ্ছে তে, যার কারণে ক্যাপ্টেন প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, অতীতে তে ক্যাপ্টেনের ভাইকে মেরে ফেলেছে, যার কারণে ক্যাপ্টেন প্রতিশোধ নিচ্ছে। তে হিংসার কারণে ক্যাপ্টেনের ভাই জুং হিয়ংকে মেরে ফেলেছিল। তে জুং হিয়ংকে পছন্দ করত, কিন্তু জুং হিয়ং অন্য একটা মেয়েকে পছন্দ করে আর ভালোবাসতো, তাই তে জুং হিয়ংকে মেরে ফেলে। কিন্তু তুমি যার শরীরের সাথে বদলে গিয়েছো সে একদমই তোমার মতোই দেখতে এবং ক্যাপ্টেন জনের ভাইকে তে নিজের হাতে মারেনি। তে একটা লোককে বলেছিল, যেহেতু তারা অনেক বেশি ধনী ফ্যামিলি ছিল, আর সেই লোকটা জুং হিয়ংকে অপহরণ করে এবং নিষ্ঠুরভাবে অত্যাচার করে মেরে ফেলে এবং সাথে সেই মেয়েটাকেও মেরে ফেলে যাকে জুং হিয়ং অনেক ভালোবাসতো। তে জুং হিয়ংয়ের কাছে ভালোবাসার কথা অনেকবারই বলেছিল, কিন্তু জুং হিয়ং মানতে চায়নি, কারণ তে অনেক জেদি এবং হিংসুটে মেয়ে ছিল। তবে তে পরবর্তীতে বুঝতে পারে যে এটা করা একদম ভালো হয়নি এবং তে এটাও বুঝতে পেরেছিল যে এটা তার বাবার পরিকল্পনা ছিল। মূলত তে তার বাবার কারণে ক্যাপ্টেনের ভাইকে
মারতে বাধ্য হয়। একবার তের বাবা জুংহিয়ংকে মারতে লোকও পাঠায়, তবে সেখানে তে জুংহিয়ংকে বাঁচিয়ে নেয়, কারণ যেহেতু তে জুংহিয়ংকে ভালোবাসতো। তবে জেনারেল কিম তের কাছে জুংহিয়নের নামে অনেক খারাপ খারাপ বাজে বাজে কথা বলে, যার কারণে তে ক্যাপ্টেন জিওনের ভাইকে মারতে বাধ্য হয়। ক্যাপ্টেনের ভাইকে অপহরণ করে 3 বছর আটকে রাখা হয়েছিল এবং তে আর চাইতো না যে তার বাবা তাকে আর নির্যাতন করুক। তাই তে এইসব চাপ থেকে বের হওয়ার জন্য তোমার মতোই একটা ইচ্ছা প্রকাশ করেছিল, যেন সে অন্য জগতে চলে যেতে পারে। এবং সেই একই সময় তুমিও একই রকম ইচ্ছা চেয়েছিলে, যেন তুমি ভবিষ্যৎ থেকে অতীতে চলে আসতে পারো আর ক্যাপ্টেন জিওনের সম্পর্কে গবেষণা করতে পারো। সেই জন্যই তুমি ভবিষ্যতের তে অতীতে চলে এসেছো আর অতীতের তে ভবিষ্যতে চলে গেছে। তবে তে এই বোকামির জন্য নিজেকে দোষারোপ করছে না, কারণ সে অতীতের আসার ফলে ক্যাপ্টেন জিওনের সাথে দেখা করতে পেরেছে। আর অন্য খবরটি কি, আমি তোমাকে বলেছিলাম তুমি ক্যাপ্টেন জিওনের সঙ্গে ঘনিষ্ঠ হবে না। তোমাকে শুধু এখানে আনা হয়েছে ক্যাপ্টেন জিওন সম্পর্কে গবেষণা করার জন্য, আর এর ফলে তোমার বিপদ হতে পারে। তুমি অতীতকে বদলে দিয়েছো, তোমাকে আমি এই মুহূর্তে শাস্তি দিতে পারি। মানে আমি কি বদলে ফেলেছি অতি? তুমি যদি আমার কথা শুনে চলতে তাহলে ভবিষ্যৎ কখনো পরিবর্তন হতো না। কি ভবিষ্যতে পরিবর্তন মানে? হ্যাঁ, ক্যাপ্টেন তোমাকে কিস করেছিল, যার কারণে আমি ভবিষ্যতে ফিরে যেতে পারিনি। এই কথাটা শুনে তে অনেক বেশি অবাক হয়ে যায়। আর এখন আমি জানি না পরবর্তীতে জাংকুকের সাথে কি ঘটতে চলেছে। আমি জানি না ইতিহাস বদলে যাবে কিনা, আর আমি এটাও জানি না ক্যাপ্টেন জিওন কোরিয়ার অধিনায়ক হিসাবে ইতিহাসে থাকবে কিনা। যদি সত্যি ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যায় তাহলে কি হবে? জাংকুক কি শেষ পর্যন্ত মারা যাবে? তে অনেক ভয় পেয়ে গেল, কারণ তে নিজেও জানে না পরবর্তীতে কি হতে চলেছে। আমি এসব কিছু নিয়ে অনেক দুঃখিত পরি। পরি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো এবং তের দিকে তাকালো। তেকে দেখে পরির অনেক রাগ হচ্ছিল, তবে তে অনেক মানসিক আর শারীরিক ভাবে ভেঙে পড়েছে। এটা দেখে পরির অনেক বেশি কষ্ট হচ্ছে। আমি চাই তুমি তোমার জীবন বেছে নাও। কোন জীবনটা বেছে নিবে? অতীতের কষ্টের জীবন, নাকি সেই আগের ভবিষ্যতের সুন্দর জীবন, নাকি এখানে থেকে ক্যাপ্টেনের সম্পর্কে গবেষণা করবে যে শেষ পর্যন্ত কি হয়? তে ভাবছে এটা অনেক কঠিন প্রশ্ন, কারণ তের জন্য এই প্রশ্নের উত্তর দেওয়াটা অনেক বেশি কঠিন। আমি এখানে থাকবো নাকি ভবিষ্যতে ফিরে যাব? আমার আগের সুন্দর জীবন, আমার পরিবার, আমার দেশের জন্য, নাকি এখানেই থেকে ক্যাপ্টেন জিওন সম্পর্কে গবেষণা করব? এইসব চিন্তা করতে করতে তের মাথা অনেক ব্যথা করছিল। তে সঠিকভাবে উত্তর দিতে পারছিল না, কিন্তু তে আর কোনো কিছুই বদলাতে চায় না। তে আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষা করছি। তে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারছে না, তবে তের মাথায় এই মুহূর্তে জাংকুক ছাড়া অন্য কিছু মাথায় আসছে না। তখনই সে শক্ত করে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে বলল, আমি এই অতীতে আর এই জীবনেই থাকতে চাই। তে অনেক নার্ভাস বোধ করলো এবং তে এখন ভাবছিল যে সে কি সঠিকটা বেছে নিতে পেরেছে। তখন পরি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ভালো কথা, যদিও ক্যাপ্টেন তোমাকে শাস্তি দিচ্ছে, তবে তুমি অপরাধী নও। তারপরেও তোমাকে এই শাস্তি ভোগ করতে হবে। আমি পারতাম এখনই তোমাকে ভবিষ্যতে ফিরিয়ে দিতে, তবে আফসোস তুমি নিজেই সেটা চাইলে না। হ্যাঁ পরি, আপনি একদম ঠিক বলেছেন, আমাকে এই শাস্তি ভোগ করতেই হবে। আমি তোমাকে আগেই বলেছিলাম যে তুমি শুধু মিশনে মনোযোগ দিবে, কিন্তু তুমি তা করনি। তুমি অতীতে এসে বড় একটা পরিবর্তন করে ফেলেছো। তবে আমি তোমাকে এই অতীত জীবনেই থাকতে দেব, তবু একটা শর্তে। কি শর্ত পরি? আপনি বলুন। আমি চাই না যে ইতিহাস পুরোপুরি ভাবে বদলে যাক। আমি চাই শেষটা একই রকম ভাবে হোক, আর ক্যাপ্টেন জিওন কোরিয়ার অধিনায়ক হিসাবে ইতিহাসে থাকুক। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে শেষ পর্যন্ত ক্যাপ্টেন জিওনকে মরতেই হবে? এই কথাটার কোনো উত্তর দেয়নি পরিটা। এটাই তোমার শেষ মিশন, আর একবারও যদি তুমি অন্য কিছু বদলাতে চাও তাহলে আমি তোমাকে একদম ক্ষমা করব না। এই বলেই পরি তের মাথায় হাত রাখলো। এটা কি করছেন আপনি? আমি শুধু তোমার কষ্টটা কমানোর চেষ্টা করছি। তোমার কষ্ট দেখে আমারও অনেক বেশি কষ্ট হচ্ছে। তুমি নিজের মিশন মনে রাখবে। এই বলেই পরিটা তো উধাও হয়ে গেল। একদম অবাক হয়ে গেল। তের মনে হচ্ছে যে ও এখন অজ্ঞান হয়ে যাবে। তের অনেক বেশি কষ্ট হচ্ছিল, যেন তের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। একজনের মানুষের মন কি এত তাড়াতাড়ি পরিবর্তন হতে পারে? মানুষকে প্রতিশ্রুতি দিয়ে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে? আমি এরকমটা কখনোই আশা করিনি ক্যাপ্টেন। যদি এমনটা হতো যে আপনি আমার জন্য ন্যায় বিচার পাচ্ছেন না, তাহলে আমি মাথা পেতে সমস্ত কিছু সহ্য করে নিতাম। কিন্তু আমি তো কিছু করিনি ক্যাপ্টেন। আপনি প্রমাণ করে দিলেন যে মানুষের মন পরিবর্তন হতে পারে এবং মানুষ প্রতিশ্রুতিও ভুলে যেতে পারে। ঠিক সেখানেই শুয়ে পড়লো, কারণ তে অনেক ভেঙে পড়েছে।
যখন জাঙ্কুক তেকে মারার জন্য বন্দুক উঠিয়েছিল তখন দেওয়ালের আড়াল থেকে কেউ একজন চিৎকার করে উঠল, জাঙ্কুক, আপনি তো একজন অপরাধী হয়ে উঠেছেন জাঙ্কুক। লিসা সঙ্গে সঙ্গে জাঙ্কুকের হাত থেকে বন্দুকটা নিয়ে নিল। প্রতিশোধ আর ন্যায্য বিচার আলাদা, ন্যায্য বিচার থেকে প্রতিশোধ নিঃস্বর্গ। কিছুক্ষণ আগে জাঙ্কুক তে থেকে বন্দুকও ধরেছিল আর টিকারও চেপেছিল, তবে সেই গুলিটা তে গায়ে লাগেনি। তবে তে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যেভাবে কথা বলছেন সেটা আমার একদম পছন্দ নয়। হ্যাঁ, আমি জানি তে দোষী, সে শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু আপনি নিজের হাতে তাকে মারতে পারেন না। আপনি তাকে উপযুক্ত শাস্তি দিন, তাকে জেলবন্দি করুন। আসলে লিসার বাধাতে জাঙ্কুক তেকে মারে না এবং জাঙ্কুক নিজেও তেকে মারতো না। জাঙ্কুক তেকে কোলে করে নিয়ে গিয়েছিল, তবে জাঙ্কুক এটা ঘৃণা করে আর জাঙ্কুক তেকেও অনেক বেশি ঘৃণা করে। আমি চেয়েছিলাম আমেরিকা থেকে ফিরে এসে তাকে আমি জড়িয়ে ধরবো, তাকে আমার সবকিছু দিয়ে ভালোবাসবো, তাকে চুমো করবো, কিন্তু সেটা আর হয়নি। এই জিনিসটা শুধুমাত্র আমাকে কষ্ট দিয়েছে, যে কষ্টটা আমি কখনোই প্রকাশ করতে পারবো না। আর এরপরেই তেকে জেলে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর জাঙ্কুকের কেবিনে লিসা আসলো। আমি ছেলে গিয়েছিলাম এবং পরীক্ষা করে দেখলাম তে এখন ঘুমাচ্ছে। জাঙ্কুক তো লিসার দিকে তাকিয়ে কাগজপত্র ঘাটাঘাটি করছিল। আমার এই খবরের কোনো দরকার নেই, আমার মনে হয় আপনি একজন কাপুরুষ। এই কথা শুনে জাঙ্কুক লিসার দিকে বিরক্তকর দৃষ্টিতে তাকালো। এটা কেন বললে? আপনি বলেছিলেন যে আপনার ভাইকে যে মেরেছে তাকে আপনি অনেক কষ্ট দিয়ে মারতে চান। আমি আপনাকে চিনি, আপনি ঠিক আমার ভাইয়ের মতো। আর আমি এটাও জানি যে আপনি কখনোই তেকে আঘাত করতে পারবেন না। জাঙ্কুকের লিসার সাথে কথা বলার কোনো ইচ্ছা ছিল না। জাঙ্কুক তো নিজের মতো কাজ করছিল। ক্যাপ্টেন, আপনি কাজ করা বন্ধ করুন। বন্দীদের জন্য সাধারণত শাস্তি ছিল চাবুক দিয়ে মারা, কিন্তু আপনি তেকে পানির শাস্তিটা দিয়েছেন, কারণ তেকে চাবুক দিয়ে আঘাত করলে আপনি কখনোই সহ্য করতে পারবেন না। এবার থামো আর দয়া করে এখান থেকে বের হয়ে যাও। আমি জানি আমি ঠিক কথা বলছি, যদিও সেদিন আমি আপনাকে আটকিয়েছিলাম, তবুও আমি জানি আপনি তেকে কখনোই মারতে পারতেন না। আপনি ইচ্ছে করে তেকে গুলি না করে মাটিতে গুলি করেছিলেন। আর আমি কাপুরুষ বললাম এই জন্য যে আপনি তেকে ভালোবাসেন। তাহলে কেন শাস্তি দিচ্ছেন? চুপ করো তুমি। ক্যাপ্টেন, আমার উপর এভাবে চিৎকার করার অধিকার কিন্তু আপনার নেই। আমার জীবন সম্পর্কে নির্দেশ দেওয়ার তোমার কোনো অধিকার নেই। জাঙ্কুক অনেক বেশি রেগে গিয়েছিল এবং লিসা জানে এর থেকেও অনেক বেশি খারাপ হতে পারে, কিন্তু লিসা অনেক বেশি বিরক্ত বোধ করছে কারণ জাঙ্কুক ওকে অনেক বেশি কথা শোনাচ্ছে। লিসা আশা করেনি যে জাঙ্কুক তার উপর এভাবে চিৎকার করবে, কারণ লিসা জাঙ্কুককে নিজের পরিবারের সদস্য মনে করত। তুমি জানো না যে আমার ভাইকে যখন মারা হয়েছিল আমার ভাই কতটা কষ্ট পেয়েছিল? জাঙ্কুকের চোখে পানি ছলছল করছে। জাঙ্কুক সেই সব কথা আর ভাবতে চায় না। তুমি জানো আমি সেই সময় কতটা কষ্ট করে থেকেছি? আমার খাওয়ার মতো কোনো খাবার ছিল না এবং কি খরচ ছিল না। তারা আমার ভাইকে মেরে আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছিল আর আমার বয়স তখন মাত্র 15 বছর ছিল। আমি বুঝতেও পারছিলাম না যে কিভাবে বাঁচবো আমি আমার ভাইকে ছাড়া। আমার কেউ ছিল না, কিন্তু ওরা আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তুমি কিভাবে বুঝবে আমার কষ্ট? কারণ আমি তো আর তুমি না। জাঙ্কুক এইসব কথা বলে জোরে জোরে কাঁদতে লাগলো। জাঙ্কুক এইসব কথা কাউকে বলেনি, তবে এখন জাঙ্কুকের হালকা অনুভূতি হচ্ছে। মিস লিসা, তুমি কখনোই আমার কষ্টটা অনুভব করতে পারবে না। আমি যখন প্রথমবারের মতো ছবিগুলো হাতে পেয়েছিলাম আর জেনেছিলাম যে এর কারণে আমার ভাই মারা গেছে, আমি তখন নিজেকে সামলাতে পারিনি। মনে হচ্ছিল চিৎকার করে কান্না করি আর নিজেকে শেষ করে ফেলি। আর সেটা দেখার পর আমি তাকে নিজের হাতেই মারতে চেয়েছি, কিন্তু আমি যখন আবারও আমেরিকা থেকে ফিরে এসে তাকে দেখলাম সে আমার দিকে সুন্দর করে হেসেছিল এবং কি আমার জন্য উপহার বানাতে গিয়ে সে তার হাতেও আঘাত পেয়েছে। আমার সেই মুহূর্তে তার সাথে একদম খারাপ ব্যবহার করতে ইচ্ছা করছিল না। আমি জানি না আমার রাগ কোথায় চলে গিয়েছিল, কারণ আমি যখন তাকে দেখেছিলাম তাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম এবং আমি সবকিছু তাকে বলতে চেয়েছিলাম। কিন্তু দেখো আমার ভাগ্যটা, যাকে আমি সবকিছু বলবো সেই আমার ভাইয়ের খুনি। তুমি জানো আমার কতটা কষ্ট হচ্ছিল যখন ছেলেটাকে শাস্তি দেওয়া হচ্ছিল। তবে আমি আমার ভাইয়ের মৃত্যুর ন্যায্য বিচার চাই। আর তুমি এত কিছুর পরে বলছো আমি কাপুরুষ। জাঙ্কুক রেগে গিয়ে একটা ফুলদানি ফেলে দিয়েছে, যেটাতে লিসা অনেক বেশি চমকে উঠেছে। শুধু তের মন ভাঙেনি, জাঙ্কুকের মনটাও ভেঙেছে। আমি জানি ক্যাপ্টেন আপনি কষ্টতে আছেন, কিন্তু আপনি কি বললেন? আপনার কষ্ট আমি বুঝতে পারছি না। আমি কিন্তু এই একই কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি ক্যাপ্টেন। আমার নিজের বাবা আমার ভালোবাসার মানুষটাকে মেরে ফেলেছিল। আমি আমার বাবার প্রতি এতটাই রেগে গিয়েছিলাম যে আমি তাকে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম, কারণ আমার প্রেমিকা আমাকে শুধু টাকার জন্য ভালোবেসেছিল এবং সেই সব তার নাটক ছিল, যেটা আমার বাবা জানতে পেরে আমার ভালোবাসার মানুষটাকে মেরে ফেলে। কারণ সেই শয়তানটা যেন আমার কোনো ক্ষতি না করতে পারে। আমি এখনো
নিজেকে ঘৃণা করি, কারণ আমি আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলাম। তিনি রুমে একা একা কাঁদছিল, আমি দেখেছিলাম। জানি আমার কষ্টের চেয়ে আপনার কষ্টটা অনেক বেশি, আর আমি শুধু আপনাকে সাহায্য করতে চাই। আমিও অনেক অবাক হয়েছিলাম যখন জানতে পারলাম যে তে আপনার ভাইকে মেরেছে। আপনি জানেন না তে আপনাকে কতটা ভালোবাসে, আর আমার মনে হচ্ছে না তে কোনো অপরাধ করতে পারে। আমি যেমন আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলাম, আমার বাবার কোনো দোষই ছিল না, তেমন আপনার ভাইয়েরও কিছু দোষ থাকতে পারে যার কারণে তে আপনার ভাইকে মেরেছে। তাই বলছি সবটা যাচাই না করে তেকে এভাবে শাস্তি দিয়েন না। এই বলে লিসা বাইরে চলে গেছে এবং জাঙ্কুক নিজের চেয়ারে বসে পড়েছে। কেন তে, কেন কেন তুমি হতে গেলে? আমি নিজেকে সামলাতে পারছি না, আমার সবকিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমাকে কেন জানতে হবে যে আমার ভাইয়ের মৃত্যুর কারণ তুমি? আমি যাকে নিজের থেকে বেশি ভালোবাসি সেই আমার বড় শত্রু। জাঙ্কুক এভাবে কান্না করছিল। জাঙ্কুক বুঝতে পারছে না কি করবে। একদিকে তার ভালোবাসার মানুষ, অন্যদিকে তার নিজের ভাই। যে ভাইয়ের ন্যায্য বিচারের জন্য জাঙ্কুক এতদিন কষ্ট করেছে, সেই ভাইয়ের জন্যই আজকে ভালোবাসার মানুষটাকে শাস্তি দিতে হচ্ছে। অন্যদিকে বোগাম একটা লোককে একটা ছবি দেখায়। মাফ করবেন, আপনি কি এই মেয়েটাকে দেখেছেন কোথাও? ও আমাদের এখানে প্রশিক্ষণ নেয়, আপনারা তো সবাই জানেন। না, আমি তেকে কোথাও দেখিনি। বোগাম এভাবে অনেক লোকের কাছে যায় তেকে খোঁজার জন্য, কিন্তু বোগাম তেকে কোথাও পাচ্ছে না। দিনটি ছিল অনেক ঠান্ডা, তবু বোগাম অনেক বেশি ঘামছে। এই তো সেই তার মায়ের সমাধি দেখার কথা বলে বের হয়েছিল। তারপর থেকে বোগাম থেকে অনেক খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না, এবং এই কারণে বোগাম রাতে ভালোভাবে ঘুমাতেও পারেনি। বোগাম ভাবছিল তে তো আবার ওর বাবার কারণে বিপদে পড়েনি। বোগাম তের ছবি দেখিয়ে দেখিয়ে আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো। ওহো, আমি তেকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার উচিত ছিল তার সাথে যাওয়া, তাকে একা ছাড়া একদম উচিত ছিল না। বোগাম অনুভব করলো যে বোগাম সকাল থেকে এখনো কিছু খায়নি। তাই বোগাম উঠে দাঁড়ালো এবং একটা দোকানে গেল খাবার খাওয়ার জন্য। এবং খাবার খাওয়ার পর বোগাম এসে দেখে জাঙ্কুক হুকো আমেরিকার সৈন্যদের সাথে কথা বলছে। বোগাম ভাবছিল যে তে যে হারিয়ে গেছে, এই কথাটা জাঙ্কুককে বলা কি উচিত হবে, কারণ বোগাম মনে করে জাঙ্কুক তের সাথে অভিনয় করেছে। বোগাম দ্রুত জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। ক্যাপ্টেন তখন জাঙ্কুক ঘুরে তাকিয়ে দেখলো এটা বোগাম, আর বলে উঠলো, এটা তো সপ্তাহের শেষ, আপনার সাথে কি আমার কোনো কথা আছে? সঙ্গে সঙ্গে বোগাম জাঙ্কুককে তের ছবি দেখালো। আমাকে ক্ষমা করবেন ক্যাপ্টেন, আমি তেকে হারিয়ে ফেলেছি। তে কাল রাতে বলেছিল যে তার মায়ের সমাধি দেখতে যাবে, কিন্তু তে এই পর্যন্ত ফিরে আসেনি। এই কথা শুনে জাঙ্কুক অনেক অবাক হয়ে গেল এবং বলল, কি তের মায়ের সমাধি মানে? হ্যাঁ ক্যাপ্টেন, কিছুদিন আগে তের মা মারা গিয়েছে। জাঙ্কুকের এই কথা শুনে তার মন খারাপ হয়ে গিয়েছে, কারণ জাঙ্কুক বুঝতে পারছে যে তে কতটা মানসিক কষ্টের ভিতর আছে। ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি জানি তে এই মুহূর্তে কোথায় আছে। ক্যাপ্টেন, আপনি সত্যি জানেন তে কোথায় আছে? আপনি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবেন? এই কথা শুনে জাঙ্কুক গভীর চোখে বোগামের দিকে তাকিয়েছিল, যেটাতে বোগাম একটু ভয় পেয়ে গেছে। স্যার, আমি শুধু তার সাথে একটু দেখা করতে চাই, আসলে তাকে নিয়ে আমি অনেক চিন্তায় আছি। এই কথা শুনে জাঙ্কুক কোনোই উত্তর দিল না। তবে জাঙ্কুক বোগামকে নিয়ে যাচ্ছিল, এবং তারা যখন জেলের কাছে পৌঁছালো, বোগাম অবাক হয়ে জাঙ্কুককে জিজ্ঞেস করলো, স্যার আমরা এখানে আসলাম কেন? তুমি তো তের সাথে দেখা করতে চেয়েছিলে তাই না, তাই নিয়ে আসলাম। বোগাম বুঝতে পারছিল না যে সেলের মধ্যে কেন তে থাকবে, কিন্তু স্যার তে কেন এখানে থাকবে? এই কথা শুনে জাঙ্কুক কোনো কথা বলেনি। জাঙ্কুক তো শুধু বোগামকে পথ দেখাচ্ছে, আর এটা একদম গুহার মতো দেখতে ছিল।